সুপ্রিয় শিক্ষার্থীগণ, রাজশাহী কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র বিষয়ের অনলাইন ক্লাসে তোমরা সবাই স্বাগত। আমি সিফাতুন নাহার সাইকি, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আবারও তোমাদের সামনে হাজির তোমাদের আরেকটি একাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের আরেকটি ক্লাস নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। বাংলাদেশে প্রতিদিনের যে খবরে দেখা যাচ্ছে করোনা পরিস্থিতি এখন কি ভালোর দিকে যাচ্ছে। আমরা কি আশাবাদী এখন যে অবশ্যই পরিস্থিতি আমাদের ভালো হয়ে যাবে। আমি আশা করছি যে পরিস্থিতি যাই হোক তোমরা প্রিপারেশন নিতে থাকছো নিজেদের মধ্যে, যে তোমরা যেন যে তোমাদের যে এইচএসসি পরীক্ষা তোমাদের যে সেশনের হবে সেটার জন্য তোমরা ভালোভাবেই মানসিকভাবেই দিনে দিনে প্রস্তুতি নিচ্ছ। আমরা আশা করছি আল্লাহর রহমতে করোনা পরিস্থিতি ভালো হয়ে যাবে এবং আমরা সবাই সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে যাব। যাই হোক, আজকে হয়তোবা তোমাদের এইটা আমার সঙ্গে শেষ ক্লাস কিনা জানি না। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা তোমাদের পরীক্ষা, প্রথম অর্ধবার্ষিকী যে পরীক্ষা হবে সেটার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে রেখেছো। আমরা যেহেতু আর্থিক বিশ্লেষণ চতুর্থ অধ্যায়ের একটা রিভাইজ ক্লাস করছিলাম, এটা তোমাদের জন্য আরেকটি আমি ক্লাস নগদ প্রবাহ বিবরণীরই আরেকটা ক্লাস আমি নিয়ে আসছি। যেহেতু আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছি, গত দুই ক্লাসে আমরা পরোক্ষ এবং প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্ক করেছি। তো প্রত্যক্ষ পদ্ধতিরই আমি আরেকটা অঙ্ক দেখাবো। আমি যেটা গত ক্লাসে দেখিয়েছিলাম সেখানে ছিল যে আমরা একটা উদ্বৃত্ত পত্র নিয়ে কোম্পানির এক্স কোম্পানির উদ্বৃত্ত পত্র থেকে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে কি তৈরি করেছিলাম, নগদ প্রবাহ বিবরণী। তা আমরা আরেকটা দেখতে চাই আজকে অঙ্ক, যে এখানে কিন্তু কোনো উদ্বৃত্ত পত্র দেয়া নাই, এখানে সরাসরি কিছু একটা কোম্পানির ইনফরমেশন দেয়া আছে। এভাবেও কিন্তু অঙ্ক আসতে পারে, যে শুধু যে ব্যালেন্স শিট দেয়া থাকবে এমন না। তো আমরা চলো এই অঙ্কটাও দেখি। আজকে তোমাদের যে সমস্যাটা করাবো সেটা হচ্ছে এক্স কোম্পানি লিমিটেডের 2016 সালের সমাপ্ত বছর হিসাব বই মোতাবেক প্রারম্ভিক নগদ 1,30,000 টাকা এবং অন্যান্য তথ্য নিম্নরূপ। কি কি দেয়া আছে দেখো, যে ভোক্তাদের নিকট হতে নগদ প্রাপ্তি 32,60,000, সাধারণ শেয়ার ইস্যু 7,50,000, আয়কর পরিশোধ 3,80,000, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় 5,90,000, সরবরাহকারীদের পরিশোধ 9,80,000, সুদ পরিশোধ 70,000, বন্ধকি ঋণ পরিশোধ 6,20,000, কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ 8,80,000, আসবাবপত্র ক্রয় 2,20,000, ভূমির বিনিময় বন্ড ইস্যু 5 লক্ষ, অবচয় খরচ 80,000, দালান কোঠার বিনিময়ে শেয়ার ইস্যু 8 লক্ষ। করণীয় কি? পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। খ, সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। 9,50,000 পরিচালন নগদ প্রবাহ ধরে এটা করতে বলা হয়েছে সমাপনী নগদ উদ্বৃত্ত। আমাদের প্রারম্ভিক নগদ দেয়া আছে 1,30,000, আমাদের সমাপনী নগদ উদ্বৃত্ত তৈরি করতে হবে। তোমরা একটু অঙ্কটা পড়ে নাও আবার। তাহলে আমরা শুরু করি। যে রিকোয়ারমেন্ট ক অনুযায়ী, যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। নগদ প্রবাহ যদি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করবা পরিমাণ, এটাও কিন্তু একটা ছোটখাটো আংশিক বিবরণী তৈরি করতে হবে।
তাহলে আমরা লিখি যে পরিচালন কার্যক্রম বা কার্যাবলী হতে নগদ প্রবাহ। এখানে দেখো বলা নাই যে প্রত্যক্ষ বা পরোক্ষ কোন পদ্ধতিতে করতে হবে, কিন্তু ইনফরমেশন দেখে তোমরা বুঝতে পারবা যে কোন পদ্ধতিতে করতে হবে। যেমন এর আগে যখন আমরা করেছি যে পরোক্ষ পদ্ধতি, তখন কিন্তু কি দেওয়া ছিল, নিট আয় দেওয়া ছিল, এবং সেটা ধরে যে বিভিন্ন রকম যে মজুদ বৃদ্ধি বা কম এরকম, বা যে আরো অন্যান্য যে অনগদ যে লেনদেনগুলার যে সমন্বয় করতে হবে, সেই সমন্বয়গুলো কিন্তু দেয়া ছিল ইনফরমেশনে। সেহেতু আমরা তখন বুঝে নিব যে সেটা পরোক্ষ পদ্ধতিতে করতে হবে। নিট আয় ধরে যে অনগদ লেনদেনগুলো সমন্বয় করতে হয় সেভাবে আমরা করব, যদি বলা না থাকে। বলা থাকলে তো আমরা সেভাবেই করব, যদি বলা না থাকলে তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। আবার গত ক্লাসে যে অঙ্কটা করলাম প্রত্যক্ষ পদ্ধতিতে, সেখানে যে ব্যালেন্স শিট দেওয়া ছিল, সেখানে যে ইনফরমেশনগুলো ব্যালেন্স শিট অনুযায়ী সেখানে নিট আয় সম্পর্কে দেয়া নাই, বা যে সমন্বয়গুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু যাচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে, যে আমাদের প্রাপ্তি থেকে পরিশোধগুলো বাদ দিয়ে করতে হবে। এখানেও কিন্তু আমরা ইনফরমেশনগুলো দেখে বুঝে নিচ্ছি যে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হবে। নিট আয় বা অন্যান্য যে হ্রাস বৃদ্ধির কথা যে অনগদ লেনদেনে সেখানে দেয়া থাকে সেটাও নাই। সেহেতু আমরা না বলা থাকলেও আমরা এটাকে বুঝে নিয়ে করতে থাকবো। সেহেতু আমরা এখানে আর লিখছি না যে প্রত্যক্ষ পদ্ধতিতে করছি। তুমি যেভাবে আবার লিখেও দিতে পারো যে ব্র্যাকেটে এখানে প্রত্যক্ষ পদ্ধতি। পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ, তাহলে প্রথমে কি লিখতে হবে, প্রাপ্তি সমূহ। পরিচালন কার্যাবলীর ক্ষেত্রে প্রাপ্তি কি আছে, এখানে আছে একটা ভোক্তাদের নিকট হতে নগদ প্রাপ্তি। আর অন্যান্য যেমন সাধারণ শেয়ার ইস্যু, এটা কোথায় চলে যায়, অর্থায়নে। আয়কর পরিশোধেরও দীর্ঘমেয়াদী এগুলো সুদ পরিশোধ, বন্ধকি ঋণ, কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ, সব আর কিছু কিন্তু যে পরিচালন কার্যাবলী হতে প্রাপ্তি নাই, একটাই আছে ভোক্তাদের নিকট হতে নগদ প্রাপ্তি, 32,60,000 টাকা। তার আমরা লিখি ভোক্তাদের নিকট হতে নগদ প্রাপ্তি 32,60,000 টাকা। এরপর প্রদান সমূহ বা পরিশোধ সমূহ কি আছে দেখি। প্রদান সমূহ দেখো এখানে যে আয়কর পরিশোধ, সাধারণ শেয়ারে সেটা তো অর্থায়ন, আয়কর পরিশোধ 3,80,000 টাকা। আমরা নেগেটিভটা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাই না, যেটা বাদ দিই। তারপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, এটা তো বিনিয়োগে চলে যাচ্ছে। সরবরাহকারীদের পরিশোধ 9,80,000। এরপর আছে সুদ পরিশোধ 70,000। বন্ধকি ঋণ পরিশোধ, এটা না, এটার অর্থায়নে চলে যায়। কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ 8,80,000। এরপর কি আসবাবপত্র ক্রয়, এটা তো কি আসে, বিনিয়োগ, ভূমি বিনিময়, বন্ড ইস্যু, অর্থায়নে। তারপরও এটা অর্থায়নে আসবে না। অবচয় খরচ, অবচয় খরচ কি, এটা তো অনগদ লেনদেন, এখানে কখনো আসবে না। এটা যদি পরোক্ষ করতাম তখন আমরা কি করতাম, সমন্বয় করতাম, অবচয় খরচটা বাদ দিতাম। দালান কোঠা বিনিময়, এটাও আসবে না। তাহলে
আমাদের প্রধান সমূহ কি কি আসলো? আয়কর পরিশোধ, সরবরাহকারীদের পরিশোধ, সুদ পরিশোধ আর কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ। এটা আমরা যোগ করি এখন। তাহলে আসি 23,10,000। মোট পরিশোধ এটা এখন 32,60,000 থেকে বাদ দিলে আসে 9,50,000। এটা আমাদের পজিটিভই আসছে, যেহেতু প্রাপ্তি বেশি ছিল প্রদানের চেয়ে, সেহেতু 9,50,000 পজিটিভ আসছে। তাহলে পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ। নয় লক্ষ 50,000। তোমরা এখানে এটা ক্লোজ করে দিয়ে আবার এখানে লিখে দিতে পারো, অতএব পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ 9,50,000 টাকা। অতএব পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ 9,50,000 টাকা। এটাই উত্তর। তোমরা এখানে কিন্তু রিকোয়ারমেন্ট লিখতে পারো উপরে যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় দিয়ে তখন এটা করতে পারো। তাহলে তোমরা দেখে নাও এটা পরিচালন কার্যাবলী। প্রাপ্তি সমূহ, প্রাপ্তি আসছে ভোক্তাদের নিকট হতে নগদ প্রাপ্তি 32,60,000। আর পরিচালন কার্যক্রম হতে কোনো প্রাপ্তি নেই। প্রদান এসেছে আয়কর পরিশোধ 3,80,000 টাকা, সরবরাহকারীদের পরিশোধ 9,80,000 টাকা, সুদ পরিশোধ 70,000 টাকা, কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ 8,80,000 টাকা এবং মোট প্রদান এসেছে 23,10,000 টাকা। তাহলে প্রাপ্তি 32,60,000 থেকে মোট প্রদান 23,10,000 টাকা বাদ দিলে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ বা পরিচালন কার্যক্রম হতে যে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় হয় 9,50,000 টাকা। ওকে, আমি এটা মিটিয়ে দিচ্ছি। এরপরের রিকোয়ারমেন্টে কি বলছে যে খ নাম্বারে যে সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। 9,50,000 টাকা পরিচালন নগদ প্রবাহ। এখানে বলা আছে যে 9,50,000 টাকা পরিচালন নগদ প্রবাহ, মানে পরিচালন কার্যাবলী হতে যেটা আসছে। আমাদের কত এসছে? যে 9,50,000 টাকা এসেছে, কিন্তু আমাদের যদি বলা থাকতো এখানে 10 লক্ষ পরিচালন নগদ প্রবাহ ধরে, তখন আমরা কি করতাম? 10 লক্ষ ধরে করতাম। কিন্তু আমাদের যেহেতু যে করণীয় সাথে মিলে গেছে দ্বিতীয়টা 9,50,000 টাকা, সেহেতু আমরা এটা নেব, যেটা বলা থাকবে সেটাই নেব। আমাদের যদি পরিচালন কার্যাবলী হতো নগদ প্রবাহ 8 লক্ষ বের হতো সাপোজ, কিন্তু বলা থাকতো যে 9,50,000 ধরে তোমরা করো,
নগদ প্রবাহ বিবরণী বা সমাপনী নগদটা বের করো, তখন কিন্তু তোমাকে এই 9,50,000 ধরে করতে হতো, যেটা তোমার নির্ণয় হয়েছে সেটা ধরে করতে হতো না। সেহেতু আমরা যেটা বলা থাকবে রিকোয়ারমেন্ট ঠিক মতো দেখে করতে হবে অঙ্ক। তাহলে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ আমরা লিখে ফেলি যে 9,50,000। এরপর আমরা নিব বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ। তখন যদি আমরা বলা না থাকতো পরিচালন কার্যাবলী, তখন আমরা কিন্তু লিখতাম পরিচালন কার্যাবলী নগদ প্রবাহ দিয়ে ব্র্যাকেটে কিন্তু দিয়ে দিতাম যে ক হতে প্রাপ্ত, যে রিকোয়ারমেন্ট ক থেকে পেয়েছি। যেহেতু এখানে দেওয়াই আছে সেহেতু আর কিছু লিখছি না, এখান থেকে আমরা করছি, রিকোয়ারমেন্ট খ থেকে আমরা অঙ্কটা করছি। তাহলে বিনিয়োগ কার্যাবলী হতে নগদ প্রবাহ আমরা লিখি, কি কি আছে এখানে দেখো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় 5,90,000। যেহেতু ক্রয় চলে গেছে টাকা, মাইনাস ফিগারে আসবে। এরপর বন্ধকি আসবাবপত্র ক্রয় 2,20,000। এটাও ক্রয়, মাইনাস ফিগারে আসবে, টাকা চলে গেছে। এখান থেকে কোনো দীর্ঘমেয়াদী যে বিনিয়োগের মাধ্যমে কিন্তু কোনো প্রাপ্তি হয়নি, যেমন ভূমির বিনিময়ে বন্ড ইস্যু বা দালান কোঠার বিনিময়ে শেয়ার ইস্যু, এটা কিন্তু অর্থায়নের মধ্যে চলে যায়, এবং ওটা কিন্তু যেহেতু বন্ড ইস্যু বা শেয়ার ইস্যু করেছে সেক্ষেত্রে নগদে হয়নি, সেটা অনগদেই হয়েছে। সে নগদ লেনদেনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য পড়েনি। সেহেতু আমরা এখন দুইটা ক্রয় পেলাম মাইনাস ফিগারে, সেটা আমরা যোগ করি যে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত আসে। $8,10,000। 8,10,000 টাকা। এরপর নিব আমরা অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ কি কি আছে, যে বন্ধকি, দেখো বন্ধকি ঋণ পরিশোধ আমরা নিচ থেকে দেওয়া, ওপর থেকে আমরা দেখি যে সাধারণ শেয়ার ইস্যু 7,50,000। তাহলে শেয়ার ইস্যু করে টাকা পাওয়া গেছে 7,50,000। এরপর চলে আসছে বন্ধকি ঋণ পরিশোধ 6,20,000। আর কিন্তু নাই, যেহেতু আমরা বললাম যে ভূমির বিনিময়ে বন্ড ইস্যু করেছে কিন্তু টাকা আসেনি, সেহেতু ভূমির বিনিময়টা করেছে, অনগদ লেনদেন হয়েছে। আবার দালান কোঠার বিনিময়ে শেয়ার ইস্যু করছে, শেয়ার ইস্যু হয়েছে কিন্তু সেটা ক্যাশে আসেনি, কি হয়েছে, দালান কোঠার বিনিময় হয়েছে, সেহেতু এটাও অনগদ হয়েছে। সেহেতু আর কিছু আসবে না এখানে। সাধারণ শেয়ার ইস্যু 7,50,000, বন্ধকি ঋণ পরিশোধ করা হচ্ছে 6,20,000 টাকা। তাহলে আসি 1,30,000।
অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। $1,30,000 টাকা। তাহলে আমাদের নগদ হ্রাস বা বৃদ্ধি কত হয়েছে সেটা আমরা দেখে নিই। 9,50,000, 1,30,000 মাইনাস 8,10,000। $2,70,000 টাকা। এটা কি আছে? নগদ বৃদ্ধি। নগদ হ্রাস হয়নি, যেহেতু নগদ পরিচালন এবং অর্থায়নে যোগ করে বেশি আসে, আর মাইনাসটার চেয়ে মাইনাস ফিগারের চেয়ে কম, মানে মাইনাস ফিগারটা কম, 8,10,000। তাহলে কত আসে? নিট নগদ বৃদ্ধি। নিট নগদ বৃদ্ধি হয়েছে 2,70,000। আমাদের বের করতে বলেছে কি? যে সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ। আমরা জানি যে এই যে নিট নগদ হ্রাস বৃদ্ধির সাথে কি প্রারম্ভিক যে নগদ প্রবাহ বা নগদ তহবিল, যে ব্যালেন্সটা থাকে, প্রারম্ভিক ব্যালেন্সটা নগদ তহবিলের, সেটা যোগ করে দিলে আমরা সমাপনী নগদ উদ্বৃত্ত পাবো। যোগ প্রারম্ভিক নগদ তহবিল কত আছে? উপরে দেখো যে ইনফরমেশনের প্রথমে উপরের লাইনে দেওয়া আছে যে এক্স কোম্পানি 2016 সালে সমাপ্ত বছর হিসাব বই মতো প্রারম্ভিক নগদ 1,30,000 টাকা। সেই 1,30,000 টাকা প্রারম্ভিক নগদ তহবিল আমরা নিট নগদ বৃদ্ধির সাথে যোগ করে দেব। তাহলে কত আসে? 4 লক্ষ টাকা। এটা আমাদের সমাপনী নগদ তহবিল, 4 লক্ষ টাকা। তাহলে সমাপনী নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিলের পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা। দেখো যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ আমরা নিলাম, বলা আছে 9,50,000। এরপর বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ নিয়েছি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, আসবাবপত্র ক্রয় 5,90,000 আর 2,20,000, মোট 8,10,000, যেটা ক্রয় করা হয়েছে, চলে গেছে টাকা, সেহেতু মাইনাস ফিগারে দুইটা আসছে। এরপর অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ কি আসছে? যে সাধারণ শেয়ার ইস্যু 7,50,000। এর থেকে বাদ গেছে যে বন্ধকি ঋণ পরিশোধ করা হয়েছে টাকা 6,20,000। মোট এসছে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ যেটা 1,30,000। সবগুলো যোগ করলে কি হয়? নিট নগদ বৃদ্ধি 2,70,000। এর সাথে আমরা যোগ করেছি প্রারম্ভিক নগদ তহবিল 1,30,000। এর মাধ্যমে আমরা পেয়েছি সমাপনী নগদ তহবিল 4 লক্ষ টাকা। আশা করি এই ধরনের আরো অনেক যে সমস্যাগুলো রয়েছে তোমরা সেগুলো অনুশীলন করে সমাধান করতে থাকবে, এবং বেশি বেশি করে অনুসরণ করো। যত অনুসরণ করবে তত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে।
তো আমার সঙ্গে ধৈর্য সহকারে আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। তোমরা অবশ্যই, যদিও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বা কমে আসছে করোনা সংক্রমণটা, তারপরও তোমরা অবশ্যই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনা যদিও শেষ হয়ে যায়, তারপর আমাদের অবশ্যই সাবধানে থাকতে হবে, নিজেদের সুরক্ষিত রাখতে হবে এবং অন্যদের জীবনেরও সুরক্ষা আমাদের নিশ্চিত করতে হবে। আবারও তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এই ক্লাস সমাপ্ত করছি।